Hello and welcome to Scordemy, your one-stop solution for the government services. আর খুব ভালো করে জানো যে এটা নর্মালি আমরা মেন ফোকাসটা বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে রেখেই করছি। রিজনটাই হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটা বা এই বাংলা ল্যাঙ্গুয়েজটাকে ধরে আমরা পড়াশোনাটাকে আরও স্মুথলি যাতে ফাংশন করতে পারি, তার জন্য আমাদের এই লক্ষ্যটাই হচ্ছে পিএসসি ফিভার। ওকে, আচ্ছা, তো আজকে আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম জানতাম যে কনস্টিটিউশনের নেক্সট আমাদের ক্লাসটা হচ্ছে ডে 4। ওকে, আচ্ছা, তার আগে বিফোর আই স্টার্ট দ্য ক্লাস কিছু বেসিক ডিসকাশনস বা কিছু বেসিক ইনফরমেশন আছে। দেখো, তো এখানে আমরা আমাদের সাথে একটু কানেক্ট করতে পারো ফেসবুকে স্কডেমি। ওকে, এখন পড়া হবে খুব সহজ। তার সাথে হচ্ছে এটা আমাদের কিউআর কোড, এটা স্ক্যান করে তোমরা ফেসবুকের সাথে কানেক্ট করতে পারো আমাদের। তোমাদের কোনো রকমের কোয়েরিজ অ্যাবাউট দ্য এক্সামস, কোনো রকমের কোয়েরিজ অ্যাবাউট দ্য টিচার্স, হোয়াট আর দ্য কোর্স ফিজ, কীরকম কী আছে সেটা তোমরা সব কিছু এখানে ডিটেলসে জানতে পারবে। ওকে, এটা এটা আমাদের টেলিগ্রামের কিউআর কোড। তো এখানেও তোমরা কানেক্ট হতে পারো, তোমাদের প্রবলেমস, তোমাদের ইস্যুস, তোমাদের ডিম্যান্ডস, সেটাকে নিয়ে তোমরা আমাদের এখানে প্লেস করতে পারো। সো এটা থ্রু দিয়ে ইউ ক্যান অলসো কানেক্ট টু আস। রাম পাত্র, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, আচ্ছা, আমাদের মিসলেনিয়াস সার্ভিস এবং ক্লার্কশিপের স্পেশাল ব্যাচ হচ্ছে এই স্পেশাল ব্যাচটাকে একটু অল আর দ্য রিনাউন্ড ফ্যাকাল্টিজ ওভার হিয়ার, ঠিক আছে, এখানে তোমরা কানেক্ট করতে পারো। তোমাদের কোনো রকমের কোনো রিকোয়ারমেন্টস থাকলে অ্যাবাউট দ্য মিসলেনিয়াস সার্ভিস এক্সামস, তোমরা সেটাকে কানেক্ট করতে পারো উইথ দ্য স্কডেমি। ফাইন। আচ্ছা, বিফোর আই স্টার্ট টুডেজ ক্লাস, আচ্ছা, তো সেট অফ কোয়েশ্চেন্স আমাদের কাছে এসে গেছে। ইভেন তোমরা ফেসবুকে কানেক্ট করে তোমাদের ফিডব্যাকস, তোমাদের কোয়ারিজ, এভরিথিং। ঋষি সরকার, গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো এবং ফুড এসআই অলমোস্ট টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে 16th and 17th of March। তার সাথে সাথে ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে। ইটস হাই টাইম দ্যাট ইউ গিভ আ টপ গিয়ার অফ ইউর প্রিপারেশন। ঠিক আছে, কোনো রকমের সময় ওয়েস্ট করবে না। উইথ আওয়ার রিনাউন্ড ফ্যাকাল্টিজ ইউ ক্যান জয়েন আস, কানেক্ট টু আস অ্যান্ড মেক ইউর ড্রিম কাম ট্রু। ওকে, চলো, সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন. Which of the following are considered as parts of the basic structure of the Indian Constitution? Okay, আগে কোয়েশ্চেনটা পড়ো, তোমরা আনসার করো দেখি। কোয়েশ্চেন পড়ে আনসার করো। আর কেউ কানেক্ট আছে? এনিবডি? কে কি আনসার দেবে? ডি ডি ডি, আচ্ছা, ওকে, ফাইন। 1 2 4। ওকে, আচ্ছা, চলো, তো আমরা কি দেখছি? Which of the following are considered as the parts of the basic structure of the Indian Constitution? Okay, তো আমরা কি জানি about the basic structure? তার আগে একটা জিনিস আমাকে বলো, বেসিক স্ট্রাকচার এই কনসেপ্টটা কি আমাদের কনস্টিটিউশন, অরিজিনাল কনস্টিটিউশনে কোথাও ছিল? এনিবডি? নাজমা চৌধুরী 1, আই মিন টু সে, আনসার দিয়েছে এ। 1 2 3, ডিভিশন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। ঠিক আছে, আমি আসছি আনসারে, নাজমা। ওকে, 1 2 3। আচ্ছা, আর কেউ কিছু আনসার দেবে? এনিবডি? তার আগে একটা খুব কমন কোয়েশ্চেন। ওকে, বেসিক স্ট্রাকচার, what is this basic structure? Anybody? ইন্ডিয়া তো কোয়াসি ফেডারেল, ইন্ডিয়া কোয়াসি ফেডারেল। ওকে, কোয়েশ্চেনটা কি আছে? ফেডারেল ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আসছি আসছি নাজমা, আসছি। ওকে 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 ওকে, আসছি। আনসার এ দিয়েছে
বন্ধুকে, বন্ধু কালাচাঁদ, ওকে বন্ধু কালাচাঁদ আনসার দিয়েছে এ। ওকে ফাইন। বন্ধু তুমি কিন্তু এখানে একটা ভুল করে ফেলেছো, তুমি প্রথমে আনসার ঠিকই দিয়েছিলে, পরে আবার তুমি শিফট করে গেছো, ঠিক আছে? তো before coming to this, before coming to the conclusion of this answer, let's have a look about the basic structure. Okay, so what is the basic structure of the constitution? Okay, প্রথমেই মাথা রাখবে not defined, not mentioned, not defined, not mentioned কোথায়? In the constitution, and not defined by whom? By Supreme Court. ওকে, সো বেসিক স্ট্রাকচার কনসেপ্টটা কি, বেসিক স্ট্রাকচারের রেভলিউশনটা কোথা থেকে, খুব আমরা খুব ডিটেলসে এখন যেতে পারবো না, বাট ইট উইল স্টার্ট উইথ দ্য শঙ্করী প্রসাদ কেস অ্যান্ড ফাইনালি ইট উইল এন্ড ইন দ্য কেশবানন্দ ভারতী কেস। ওকে, তো এই বেসিক স্ট্রাকচার যে ডক্ট্রিনটা আছে, যে নীতিটা, এটা এভলিউশন হয়েছিল বা ইভলভড ইন কেশবানন্দ ভারতী কেস 1973, 24th April 1973। এই 24th April 1973 আমাদের ইন্ডিয়ার জন্য দুটো কারণে খুব ফেমাস। একটা হচ্ছে দ্য গ্রেট গড অফ ক্রিকেট, বার্থডে অফ সচিন তেন্ডুলকর, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দিস বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন, যে ইভলিউশনটা বা যে ডক্ট্রিনটা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট 24th of April 1973-তে এই জাজমেন্টটা দিয়েছিল। এবং এই কেশবানন্দ ভারতী জাজমেন্টটা এখন অব্দি সুপ্রিম কোর্টের লার্জেস্ট বেঞ্চ, 13 জন জাজ মিলে এই ডিসিশনটা দিয়েছিল। ওকে, সোশ্যালিস্ট, সেকুলার, সভারেন, নাজমা আসছি, নট ইউনিটারি, নট ফেডারেল। ওকে ওকে আসছি, এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু একটু মাথায় রাখবে। এখন কিন্তু WBCS এর যে টাইপের কোয়েশ্চেন্সগুলো দিচ্ছে, এখন কিন্তু আর ফ্ল্যাট কোয়েশ্চেন্স দিচ্ছে না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু মানে স্টাডি ইন আ ডিফারেন্ট ওয়ে। শুধুমাত্র ফ্ল্যাট ইনফরমেশন নিয়ে চলে গেলাম, ইটস লেস ইনফরমেটিভ, মোর কনসেপচুয়াল এখন কোয়েশ্চেন্সের দিকে যাচ্ছে। সো ন্যাচারালি ধরে নিতে পারো আগামী দিনে মোটামুটি সব পরীক্ষাতেই এই টাইপের কোয়েশ্চেন্সগুলো দেবে, হয়তো ক্লার্কশিপে দেবে না বা ফুডে দেবে না, বাট হুনোজ দিয়ে দিতেও পারে। ওকে, তো যাই হোক, তো মাথায় রাখবে এই যে বেসিক স্ট্রাকচার কনসেপ্টটাই হচ্ছে, এটার এভলিউশনটা অ্যাকচুয়ালি হচ্ছে পার্লামেন্ট আর সুপ্রিম কোর্টের ঝামেলার মাঝখানে। ওকে, ঝামেলা ইন হোয়াট সেন্স? সুপ্রিম কোর্ট ইজ দ্য প্রোটেক্টর অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, ওকে, গার্জিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস, as well as the final interpreter of the constitution also. Okay, whereas parliament has the power to amend the constitution. পার্লামেন্টের হাতে ডিপিএসপি আছে, ডিপিএসপি কে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, আর ফান্ডামেন্টাল রাইটস আমাদেরকে প্রোটেক্ট করছে কার থেকে? স্টেটের থেকে, ওকে, রাষ্ট্রের থেকে। তো এই ক্ল্যাশ বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি উইল অ্যাকচুয়ালি বি আ ক্ল্যাশ বিটুইন সুপ্রিম কোর্ট ফর দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি পার্লামেন্ট। তো ক্ল্যাশ বিটুইন এফআর অ্যান্ড ডিপিএসপি ইজ অ্যাকচুয়ালি আ ক্ল্যাশ বিটুইন সুপ্রিম কোর্ট অ্যান্ড ডিপিএসপি। ফাইন, তো আলটিমেটলি এই ক্ল্যাশের হিস্ট্রিতে আমরা এখন যেতে পারবো না, বাট এই বেসিক স্ট্রাকচার যে এভলিউশনটা হয়েছিল, এই কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে দেখো পার্লামেন্ট, তোমার কাছে ডিপিএসপি আছে, তোমার কাছে সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে, বাট ইউ আর নট দ্য সুপ্রিম, ইউ আর নট দ্য বস। ওকে, আমাদের কাছে ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করার দায়িত্ব দিয়ে গেছে কনস্টিটিউশন, আমাদেরকে ফাইনাল প্রোটেক্টর অফ দ্য কনস্টিটিউশন বলেছে, ফাইনাল ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন বলেছে। ওকে, সো না তুমি সুপ্রিম, মানে না পার্লামেন্ট, না তুমি সুপ্রিম, না আমি সুপ্রিম। ওকে, বিকজ আমরা দুজনেই হচ্ছে কনস্টিটিউশনের চাইল্ড। ওকে, আমাদের দুজনেরই জনক হচ্ছে কনস্টিটিউশন। সো ইন্ডিয়াতে নিদার পার্লামেন্ট ইজ সুপ্রিম নট সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম, রাদার দ্য কনস্টিটিউশন ইজ সুপ্রিম। সো কনস্টিটিউশন যদি সুপ্রিম হয়, তাহলে কনস্টিটিউশনকে দুমদাম অ্যামেন্ড করা যাবে না। ওকে, যা খুশি তুমি অ্যামেন্ড করতে পারবে না। তো এই কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে you have the power to amend the constitution under article 368, but the power to amend does not mean the absolute power. ওকে, যা খুশি অ্যামেন্ড করে দেবে এমন তো হতে পারে না। সো দেয়ার আর সাম বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন যেটার বাইরে গিয়ে তোমরা অ্যামেন্ড করতে পারবে। ফাইন, তো কি সেই বেসিক স্ট্রাকচার? সুপ্রিম কোর্ট বলেছে এটা আমরা ডিসাইড করবো, আমরা টাইম অ্যান্ড বাই ডিসাইড করবো। ঠিক আছে, দ্যাট মিনস বেসিক স্ট্রাকচারের কনসেপ্টটা অরিজিনালি সংবিধানে ছিল না, বিকজ এটা 24th April 1973-তে ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, আর নট ডিফাইন্ড এই কারণেই বললাম, কারণ সুপ্রিম কোর্ট কোনো লিস্ট অফ বেসিক স্ট্রাকচার্স দেয়নি। সুপ্রিম কোর্ট শুধু বলে দিয়েছে যে তুমি অ্যামেন্ড করতে থাকো, কোনো অসুবিধা নেই, আমরা সেটা দেখবো যে কোনটা তোমার মানে কোন অ্যামেন্ডমেন্টটা বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে। যদি দেখি বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে, তাহলে আমরা কিন্তু তোমাদের অ্যামেন্ডমেন্টটাকে বা সংশোধনটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দেবো। ফাইন, চলো এবার আসি কোয়েশ্চেনটাতে। কোয়েশ্চেনটা ছিল, হুইচ অফ দ্য ফলোইং আর কনসিডার্ড
as parts, are considered as parts of the basic structure. Okay, so republic and hoto, republic and, okay, রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে, আমাদের যে প্রজাতন্ত্র এবং গণতন্ত্র সরকারের, ঠিক আছে, এই যে আমাদের রিপাবলিক অ্যান্ড ডেমোক্রেটিক আমরা প্রিমিয়ারে পড়েছিলাম, তো এটা তো অবভিয়াসলি কখনোই চেঞ্জ করা যাবে না, দিস আর দ্য বেসিক ফিচার। ওকে, গণতন্ত্র থেকে সরিয়ে কোনোদিন ডেমোক্রেসি, মানে ডেমোক্রেসি থেকে সরিয়ে কখনো ডিক্টেটরশিপ করা যাবে না, বা রিপাবলিক থেকে সরিয়ে কখনো মোনার্কিয়াল ফর্মে করা যাবে না। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ a basic structure. Okay, chalo come to the second part, secular character of the constitution. Secular character of the constitution তো অবশ্যই আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার। আমরা জানি আর্টিকেল 25 to 28 এর মধ্যে রাইট টু রিলিজিয়াস ফ্রিডম দেওয়া আছে। সো ন্যাচারালি আমাদের সংবিধান পুরোপুরি কিন্তু সেকুলার, মানে কিন্তু দ্য পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম হ্যাজ বিন অ্যাডাপ্টেড ইন ইন্ডিয়া। ওকে, ইটস মোর অ্যাবাউট সর্বধর্ম সম্ভব রাদার দ্যান ধর্ম নিরপেক্ষ। ফাইন, চলো আসছি অপশন 3টাতে, ডিভিশন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। আচ্ছা, এটা কখনো বেসিক স্ট্রাকচার কি হতে পারে? প্রথমত, ডিভিশন বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস মানে পার্ট 3তে ফান্ডামেন্টাল রাইটস আর পার্ট 4 এ ডিপিএসপি, এই ডিভিশনটা তো অলরেডি করাই আছে প্রথমত। ফাইন, তো আর সেকেন্ডলি এই যে ডিভিশন, এটা তো কখনোই মিক্স আপ করে দিতে পারবে না। ওকে, মানে already part 3 and part 4 is already divided by the constitution. Okay, fundamental rights হচ্ছে negative instructions to the state, whereas DPSP টা হচ্ছে positive instructions to the state. Okay, তো এই ডিভিশনটা তো অলরেডি এক্সিস্টেন্ট আছে এবং এই ডিভিশনটা ইজ নট আ বেসিক স্ট্রাকচার, ঠিক আছে, এটাই নর্মাল ডিভিশন। ওকে, whereas ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন, তো আমাদের এখানে দেখো ফেডারেল ক্যারেক্টার বলেছে, কে আমাকে আনসার করেছিলে? নাজমা আনসার করেছো সভরেন, রিপাবলিক ডেমোক্রেটিক দুটোই। ওকে, রিপাবলিক ডেমোক্রেটিক দুটোই হচ্ছে আমাদের ফর্ম অফ গভর্নমেন্ট, মানে আই মিন টু সে বেসিক স্ট্রাকচার। ওকে, সভরেন তো আছেই, সভরেন মানে তো সার্বভৌমত্ব, ওটা তো আছেই। আর সব থেকে বড় কথা, বেসিক স্ট্রাকচারটা কার এগেনস্টে? বেসিক স্ট্রাকচারটা হচ্ছে পার্লিয়ামেন্টের এগেনস্টে। তো সভরেন মানে হচ্ছে সার্বভৌমত্ব, ঠিক আছে। তো পার্লিয়ামেন্ট কি কখনো সংবিধানকে সংশোধন করে সভারেনিটিটাকে সরিয়ে দিতে পারবে? মানে পার্লামেন্ট কি কখনো সংবিধানকে সংশোধন করে আমাদের দেশের যে সার্বভৌমত্ব সেটাকে নষ্ট করে অন্য কারো হাতে তুলে দেবে? কখনোই দেবে না। ওকে, সো সভারেন ক্যানট বি আ বেসিক স্ট্রাকচার, ইটস আ ভেরি পার্ট অফ দ্য থিং। ওকে, দ্যাট ইজ দ্য ভেরি এসেন্স অফ দ্য কনস্টিটিউশন। ওকে, whereas এই যে ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন, এটাকে কেন আলাদা করে মিন করা হচ্ছে? রিজনটাই হচ্ছে, আমরা এই টপিকের মধ্যে এখনো যাইনি, আমাদের সংবিধানটা অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাতে তৈরি হয়েছে এবং এখানে দ্য পাওয়ার্স আর ডিভাইডেড বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস। ওকে, সেন্টার, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে পাওয়ার ডিভাইড করা আছে, বন্টন করা আছে। বাট আমরা অ্যাজ উই অল নো দ্যাট আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। তার মানেটাই হচ্ছে ম্যাক্সিমাম ওয়েটেজ বা বায়াসনেসটা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকেই আছে, ঠিক আছে। তো এই যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে বায়াসনেস আছে, যেরকম আমাদের আর্টিকেল 356 আমরা জানি, ঠিক আছে, বা তার সাথে হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল রিলেশনসের মধ্যে আমরা জানি যে স্টেটকে ফাইন্যান্সিয়ালি সেন্টারের উপর অনেকটা ডিপেন্ড করতে হয়। ওকে, বা অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর্স, সেন্টারের তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর্স, আচ্ছা, সেন্টারের তরফ থেকে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য গভর্নর্স, যেটাও কিনা মাঝে মধ্যে কেন্দ্রের একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে ভায়োলেট করে, ঠিক আছে। বা ধরো টু মাচ পাওয়ার এনজয়েড বাই দ্য গভর্নর, ঠিক আছে। এইগুলো অনেকটাই কিন্তু রাষ্ট্রের, মানে দেশের মধ্যে যেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে সেটাকে অনেকটা ভায়োলেট করে, ঠিক আছে। ভায়োলেট করে মানে পার্লামেন্ট নিজেকে অনেক সময় এক্সট্রিম পাওয়ারফুল মনে করে নেয় অ্যাজ কম্পেয়ার টু দ্য স্টেটস, ঠিক আছে। তো আর বোমাই কেস 1994-এ সুপ্রিম কোর্ট বলেছিল যে ফেডারেলিজম মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ইজ আ বেসিক স্ট্রাকচার, মানে তুমি কোনোভাবেই সংবিধানকে সংশোধন করে তুমি ফেডারেল স্ট্রাকচার মানে রাজ্যগুলোর থেকে পাওয়ার সরিয়ে নিয়ে তুমি নিজে একা অল পাওয়ারফুল বা অমনিপোটেন্ট হয়ে যাবে, এরকম কিন্তু হবে না। ওকে, সো ফেডারেল স্ট্রাকচার ইজ আ পার্ট, এখানে কিন্তু ফেডারেল স্ট্রাকচার বা ক্যারেক্টারের কথা বলা আছে। আর আমাকে নাজমা যেটা আনসার দিয়েছে, এবার তোমার কাছে ক্লিয়ার হয়েছে? তুমি যেটা আনসার দিয়েছো ইন্ডিয়া তো কোয়াসি ফেডারেল। ওকে, কোয়াসি ফেডারেল হোক, তোমাকে কোয়েশ্চেনটার সাথে রিলেট করো। কোয়েশ্চেনে চেয়েছে এর মধ্যে কোনটা বেসিক স্ট্রাকচার। ওকে, তো ফেডারেল ক্যারেক্টার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা বেসিক স্ট্রাকচার এবং এটা কখনোই চেঞ্জ করতে পারবে না পার্লামেন্ট। বেসিক স্ট্রাকচার হচ্ছে সেটাই যেটা কিনা পার্লামেন্ট কখনোই সংবিধান সংশোধন করে সেটাকে পাল্টাতে পারবে না। ওকে, তো পার্লামেন্ট তো সবসময় চাইবে
যে রাজ্যগুলোর থেকে আমি পাওয়ার বেশি নিয়ে নিই, সো দ্যাট আমার কাছে বেশি পাওয়ার থাকবে। অন দ্য কন্ট্রারি সুপ্রিম কোর্টের কাছে অরিজিনাল জুরিসডিকশন আছে, মানে কেন্দ্র রাজ্য কখনো ঝামেলা যদি হয় তখন সেটা সুপ্রিম কোর্টেই যায়, অরিজিনাল অ্যান্ড এক্সক্লুসিভ জুরিসডিকশন। ওকে, তো সেখানে সুপ্রিম কোর্ট অ্যাজ আ গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন ডিক্লেয়ার করে দিয়েছিল যে ফেডারেল ক্যারেক্টার অফ দ্য কনস্টিটিউশন ইজ আ বেসিক স্ট্রাকচার, এবং তুমি কোনোভাবেই সংশোধন করে রাজ্যগুলোর থেকে পাওয়ার নিজের হাতে নিয়ে নিতে পারবে না। সো আনসার উইল বি 1 to 4। আনসার সবার কাছে ক্লিয়ার হয়েছে? এভরিবডি, নাজমা আনসার ক্লিয়ার হয়েছে? অ্যান্ড বন্ধু, আনসার ক্লিয়ার? ওকে, চলো come to the next question. So answer will be D. Acha, next, in which case did the Supreme Court pronounce the judgment for the first time that the basic structure of the constitution cannot be amended by the parliament? একটু আগে ডিসকাশন করেছি। আনসার ফটাফট আনসার দাও। পলিটির উপরে এতটাই স্ট্রং হোল্ড থাকবে যে পলিটির কোনো কোয়েশ্চেন আটকাবে না, ঠিক আছে? যে কোয়েশ্চেনই দিক, কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে যে কোয়েশ্চেনই দিক, যত টাফই দিক, ল্যাঙ্গুয়েজটা হয়তো একটু বুঝতে প্রবলেম হবে, বাট কোয়েশ্চেন যদি ভেঙে পড়ো তাহলে ইজিলি আনসার করা যাবে। ওকে, সো মেক আ আয়রন গ্রিপ অন দিস সাবজেক্ট। ওকে, চলো আনসার দাও। ওকে, তো দু একটা আনসার কি হবে? In which case did the Supreme Court pronounce the judgment for the first time that the basic structure of the constitution cannot be amended by parliament? Easy question, ekdom flat question. Answer? C, yes, very good. ফ্ল্যাট কোয়েশ্চেন। কেশবানন্দ ভারতী কেস একটু আগে ডিসকাস করে দিয়েছি 1973। আচ্ছা, কেশবানন্দ ভারতী কেসের সাথে ইম্পর্টেন্ট কিছু কিন্তু বেসিক ইনফরমেশন মাথায় রাখবে। একটা হচ্ছে বেসিক স্ট্রাকচার তো আছেই, বেসিক স্ট্রাকচার কোন কেসের থ্রু দিয়ে এভলিউশন হয়েছে। ওকে, সো আনসার উইল বি কেশবানন্দ ভারতী কেস, এটা হচ্ছে ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড যে জিনিসটা মাথায় রাখ, 24 এপ্রিল, এই ডেটটা মাথায় রাখবে। আরেকটা জিনিস মাথায় রাখবে, টোটাল নাম জাজেস 13, লার্জেস্ট বেঞ্চ। এটাও কোয়েশ্চেন করে যে কোন কেসে সব থেকে বেশি জন জাজ বসেছিল, 13 জন। ওকে, আমরা কি জানি কনস্টিটিউশন বেঞ্চে কতজন জাজ থাকে? ইয়েস বন্ধু, ইয়োর আনসার ইজ কারেক্ট। ওকে, কনস্টিটিউশন বেঞ্চ, সংবিধান মানে পার্লামেন্ট, এই আমি টু সে সুপ্রিম কোর্টের কাছে যদি কোনো কনস্টিটিউশন রিলেটেড কোনো ইস্যুস যায়, ঠিক আছে, সুপ্রিম কোর্ট সেখানে মিনিমাম 5 জন জাজকে বসায়। ওকে, সুপ্রিম কোর্টের 5 জন জাজ, মানে কনস্টিটিউশন বেঞ্চ মানেটাই হচ্ছে সেখানে মিনিমাম 5 জন জাজ থাকবে, ঠিক আছে? সংবিধানের কোনো প্রভিশনকে নিয়ে, সংবিধান রিলেটেড কোনো রকমের কোনো কোয়ারিজ বা ডিসকাশনস, যেরকম রিসেন্টলি দেখলে 370 যেটা হলো, অ্যাব্রোগেশন অফ 370, ওকে, যেখানে আমাদের কপিল সিব্বল ওয়াজ ডিফেন্ডিং দ্য কংগ্রেস গভর্নমেন্ট, ওকে, দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। ওকে, তো সেখানে মিনিমাম 5 জন জাজ বসেছিল, রাইট? সো আনসার ইজ কেশবানন্দ ভারতী কেস। ভেরি গুড, নেক্সট চলে এসো। Which of the following statements is correct? The Constitution clearly lays down what is basic structure. Number 2, the Supreme Court has elaborately defined the basic structure of the Constitution. Number 3, the Law Commission of India with the help of Attorney General of India has defined the basic structure of the Constitution. Where is D? Option D. আচ্ছা, অপশন ডি তে ছিল neither the Constitution nor the Parliament has defined the basic structure. Okay, চলো, this was the fourth option. Typing error হয়েছে। 1 plus 4, yes, 1 plus 4, yes, very good. 1 was the dissenting judge, very good. চলো, which of the following statement is correct? Answer দাও। The Constitution clearly lays down what is its basic structure, but what its basic structure is. Okay, the Supreme Court has elaborately defined the basic structure of the Constitution. Number 3, the Law Commission of India with the help of Attorney General of India has defined the basic structure of the Constitution. Or option D, neither the Constitution nor the Parliament has defined the basic structure.
সরি, এটা নিদার দ্য সুপ্রিম কোর্ট হবে, নিদার দ্য সুপ্রিম কোর্ট। Okay, neither the Supreme Court nor the Parliament has defined. Answer. Najma, expecting answer from you. B. The Supreme Court has elaborately. বন্ধু, এখানে একটু ভুল হয়ে গেল। আমরা প্রিভিয়াস স্লাইডে কি দেখলাম, যে সুপ্রিম কোর্ট কোনোভাবে ডিফাইন করেনি। ঠিক আছে, বেসিক স্ট্রাকচার কনসেপ্টটা কি? বেসিক স্ট্রাকচার মানেটাই হচ্ছে যে সংবিধানে বেসিক কিছু পরিকাঠামো আছে যেগুলো পার্লামেন্ট কখনোই সংশোধন করতে পারবে না। ওকে, রিজনটাই হচ্ছে পার্লামেন্টের কাছে সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে 368 নম্বর ধারাতে। ওকে, এই সংবিধান সংশোধন ক্ষমতাটা কতটা অপরিসীম তো নয়, যাতে পার্লামেন্টে সংসদের তরফ থেকে 368 নম্বর ধারার মিসইউজ না হয়, যে তারা সংবিধান সংশোধনের নামে যা খুশি সংশোধন করে যাচ্ছে। তো তাহলে তাদেরকে আটকাবে কি? আটকানোর মতন তো কাউকে থাকতে হবে। আমরা জানি আমাদের ব্যালেন্স অফ পাওয়ার আছে, সুপ্রিম কোর্ট বা জুডিশিয়ারিকে বলা হয় ব্যালেন্স হুইল অফ দ্য গভর্নমেন্ট, বিকজ একদিকে লেজিসলেটিভ এক্সিকিউটিভ থাকছে, আরেকদিকে জুডিশিয়ারি থাকছে। ওকে, তো সুপ্রিম কোর্ট এই পার্লামেন্টের অ্যাবসলিউট নেচার বা টেন্ডেন্সি টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন সেটাকে চেক করার জন্যই কিন্তু এই বেসিক স্ট্রাকচার কনসেপ্টটাকে ইভলভ করেছিল। ওকে, এবারে একটু বুদ্ধি খরচা করে বলো, বা ইটস আ ম্যাটার অফ কমন সেন্স, যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি লিস্ট অফ বেসিক স্ট্রাকচার্স দিয়ে দেওয়া হয়, তাহলে কি পার্লামেন্ট সেইগুলোর বাইরে গিয়ে আবার যা খুশি অ্যামেন্ড করতে পারবে না? অবভিয়াসলি পারবে। তো সেই কারণেই সুপ্রিম কোর্টকে যখন পার্লামেন্ট জিজ্ঞেস করেছিল যে ঠিক আছে আপনারা তাহলে বলে দিন কোনটা আমাদের বেসিক স্ট্রাকচার, সুপ্রিম কোর্ট বললো না স্যার, ঠিক আছে সেটা বলে দিলে আপনারা এর বাইরে গিয়ে অ্যামেন্ড করবেন, ফাইন। তো সুপ্রিম কোর্ট বললো যে তোমরা কনস্টিটিউশন অ্যামেন্ড করতে দেখো, নো প্রবলেম, আমরা অ্যামেন্ডমেন্টের পরে দেখবো যে সেটা আদৌ বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে কিনা, যদি পড়ে দেন আমরা অ্যামেন্ডমেন্টটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবো। ওকে, সো ন্যাচুরালি সুপ্রিম কোর্ট তাহলে লিস্ট অফ মানে এক্সক্লুসিভলি মেনশন করে দেবে না যে কোনটা আমাদের বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে। প্রথম স্টেটমেন্টটাই মানে কাটা যাচ্ছে। কনস্টিটিউশন, প্রথমত কনস্টিটিউশন বলেইনি বেসিক স্ট্রাকচারের কথা, যেটা নিয়ে রিসেন্টলি আমাদের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর, সরি স্যার, ডি, ইয়েস ডি ইজ দ্য আনসার, ভেরি গুড, ডি ইজ দ্য আনসার। ওকে, ইয়েস ডি ইজ দ্য আনসার। ওকে, তো যাই হোক, আমাদের ভাইস প্রেসিডেন্ট বলেছেন যে এই বেসিক স্ট্রাকচার কনসেপ্টটা খুব ভেগ এবং এটার মেনশন কোনো কনস্টিটিউশনে নেই। এটা অ্যাকচুয়ালি পার্লামেন্টের পাওয়ারটাকে রেস্ট্রিক্ট করা হচ্ছে। ওকে, সো ফার্স্ট স্টেটমেন্ট ইজ ফলস, সুপ্রিম কোর্ট ইলাবোরেটলি ডিফাইন করেছে। সেকেন্ড স্টেটমেন্ট বলেছে এটাও ফলস, ল কমিশনের কোনো রেফারেন্স নেই, কোনো পাওয়ার নেই এখানে, এটাও ফলস। সো আনসার উইল বি ডি, নিদার দ্য সুপ্রিম কোর্ট নর দ্য পার্লামেন্ট হ্যাজ ডিফাইন্ড দ্য বেসিক স্ট্রাকচার। ওকে, এবং এটা টাইম অ্যান্ড বাই চলতে থাকবে, যতদিন পার্লামেন্ট সংবিধান সংশোধন করবে ততদিন কিন্তু সুপ্রিম কোর্ট সেই সংশোধনগুলোকে ওই বেসিক স্ট্রাকচারের যেটাকে বলে চোখ দিয়ে দেখতে থাকবে এবং সেটা বলবে যে আদৌ এটা বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে কিনা, যদি পড়ে তাহলে সংশোধনটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবে। ফাইন, চলো কাম টু নেক্সট কোয়েশ্চেন। Which one of the following statements is correct? The constitution, sorry এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে। ইয়েস, এটারও আনসার ডি হবে, এই কোয়েশ্চেনটা আগেরটাতে রিপিট হয়ে গেছে আগের অপশনটা বাদ দিয়ে। ওকে, সেম কোয়েশ্চেন আছে, চলো এটা ডিসকাস করে লাভ নেই। Which one of the following cases prompted the parliament to enact 24th Constitutional Amendment Act? 24th Constitutional Amendment Act 1971 এ মাথায় রাখবে, বলো এনিবডি? গোলকনাথ কেস, শঙ্করী প্রসাদ কেস, কেশবানন্দ ভারতী কেস, মিনার্ভা মিলস কেস, এনিবডি? হ্যাঁ ঋষি, আগের আনসারটা ডি হবে, ফাইন। কোনটার আনসার দিচ্ছ ডি ঋষি? আর ইউ আনসারিং ফর কোয়েশ্চেন 5? চলো এটার আনসার দাও, এনি ক্লু? গোলকনাথ কেস, ইয়েস, ভেরি গুড নাজমা, ভেরি গুড। গোলকনাথ কেস 1967, আইসি গোলকনাথ কেস, ভেরি গুড। ওকে, দেখো প্রথমেই 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1971, ওকে, এটা ডেটটা দেওয়া নেই তাই,
দ্যাট মিনস কি, তোমাদের কোয়েশ্চেন্স যখন আনসার করবে নট নেসেসারি তোমরা সবকটা কোয়েশ্চেন ফ্ল্যাট পাবে, বাট কিছু কোয়েশ্চেন্সের আনসার থেকে আরেকটা অপশনসকেও এলিমিনেট করা যায়, কিছু কোয়েশ্চেন্সের থেকেও অপশনস থেকেও অন্য অপশনসগুলোকেও এলিমিনেট করা যায়। ওকে, তো 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যদি তোমার জানা থাকে যে 1971-এ হয়েছিল, তো সবার আগে যে দুটো কেস বাদ যাবে সেটা হচ্ছে মিনার্ভা মিলস কেস 1980 আর কেশবানন্দ ভারতী কেস। রিজনটা হচ্ছে 1971, এই দুটো কেস তো 1971-এর পরে। ওকে, এবারে আসছি, কোয়েশ্চেনটা কিছু হয়েছে 24th। ওকে, শঙ্করী প্রসাদ কেস 1951-এ হয়েছিল। ওকে, শঙ্করী প্রসাদ কেস দিয়ে অ্যাকচুয়ালি ঝামেলাটা শুরু হয়েছিল। ফাইন, শঙ্করী প্রসাদ কেসে সুপ্রিম কোর্ট পার্লামেন্টকে বলেছিল যে ডিপিএস, আই মিন টু সে ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করা যেতে পারে ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডিপিএসপি। ওকে, আমি কি একটু ডিসকাস করে দেবো? শুড আই ডিসকাস অ্যাবাউট দিস এভলিউশন অফ দ্য বেসিক স্ট্রাকচার? দরকার আছে? डू यू नीड द डिस्कशन? लेना है या नहीं लेना है? प्रेसिडेंट गिव हिज असेंट टू अ कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट बिल, वेरी गुड। হ্যাঁ, এটাতেও কিন্তু এই জাজমেন্ট মানে এই 24th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু এটাও বলা হয়েছিল প্রেসিডেন্ট মানে ইট ইজ অব্লিগেটরি ফর দ্য প্রেসিডেন্ট টু সাইন দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। ওকে, যাই হোক, শঙ্করী প্রসাদ কেসে প্রথমবারের জন্য সুপ্রিম কোর্ট বলেছিল ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি অ্যামেন্ডেড। ফান্ডামেন্টাল রাইটসকে অ্যামেন্ড করার ক্ষমতা দিয়েছিল, কাকে দিয়েছিল? পার্লামেন্ট। তো পার্লামেন্ট তো খুশি, বিকজ আমরা কি জানি যে মৌলিক অধিকার যত বেশি থাকবে পার্লামেন্টের তত বেশি টেনশন, বিকজ মৌলিক অধিকার গভর্নমেন্টকে রেস্ট্রিক্ট করছে, লিমিট করছে। ওকে, তো সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি বলা হয় যে মৌলিক অধিকারকে সংশোধন করা যেতে পারে ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডিপিএসপি, পার্লামেন্ট খুশি। হ্যাঁ স্যার, দরকার আছে, আচ্ছা করে দিচ্ছি। তো শঙ্করী প্রসাদ কেস 1951-এ সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিচ্ছে যেখানে বলছে যে ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি অ্যামেন্ডেড ফর দ্য এনফোর্সমেন্ট অফ ডিপিএসপি। ওকে, পার্লামেন্ট হ্যাপি, খুশি। ওকে, সেম টাইপের আরেকটা জিনিস সজ্জন সিং কেস 1965-66, এখানেও সুপ্রিম কোর্ট বলছে যে মৌলিক অধিকারকে অ্যামেন্ড করা যেতে পারে ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ ডিপিএসপি, পার্লামেন্ট আবার খুশি, নো প্রবলেম উইথ ইট। গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট একটু বেঁকে বসলো। ওকে, গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট বললো যে মৌলিক অধিকার ইমিউটেবল, ওকে, ট্রান্সেন্ডেন্টাল। ওকে, মানে কোনো রকমভাবে মৌলিক অধিকারকে চেঞ্জ করা যাবে না। এটা শোনার পর পার্লামেন্টেরিয়ানস শুধু দুঃখিত তাই নয়, তার সাথে আতামাজি স্যাটাকলি। ঠিক আছে, রিজন, পার্লামেন্টের কাছে পাওয়ার আছে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার। ওকে, সুপ্রিম কোর্ট পার্লামেন্টের সেই পাওয়ারটাকে আটকানোর চেষ্টা করছে। ফাইন, তো 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, মানে এটা ডিউরিং ইন্দিরা গান্ধীজ গভর্নমেন্ট, এই 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে গোলকনাথ কেসের জাজমেন্টের রিটালিয়েশন হলো। ওকে, গোলকনাথ কেসে সুপ্রিম কোর্ট বললো যে ফান্ডামেন্টাল রাইটস ক্যান নট বি অ্যামেন্ডেড। ফাইন, সেটারই রিটালিয়েশনে মৌলিক পার্লামেন্টের তরফ থেকে 24তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হলো এবং সেখানে বলা হলো যে পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু অ্যামেন্ড এনিথিং অ্যান্ড এভরিথিং ইন দ্য কনস্টিটিউশন, সংবিধানে যা আছে সব কিছু চেঞ্জ করার ক্ষমতা আছে প্রথমত। সেকেন্ড অফ অল বললো যে সংবিধান সংশোধনের যদি কোনো বিল প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্ট ইজ বাউন্ড টু সাইন দ্য বিল, মানে প্রেসিডেন্ট কোনো ভিটো পাওয়ারও ইউজ করতে পারবে না। দ্যাট মিনস এক কথায় পার্লামেন্ট নিজের হাতে ফুল পাওয়ারটা নেওয়ার চেষ্টা করলো। এই অ্যামেন্ডমেন্টটার জন্যই কিন্তু এরপরে 1973 জাজমেন্টে সুপ্রিম কোর্ট বললো যে ঠিক আছে, কুল, হ্যাভ ফান, চিল, ঠিক আছে, না তুমি বস না আমি বস, আমরা দুজনেই হচ্ছে সংবিধানের থেকে জন্ম নিয়েছি। ওকে, নিদার পার্লামেন্ট ইজ সুপ্রিম নর সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম। ঠিক আছে, লেটস মেক ইট ক্লিয়ার দ্যাট কনস্টিটিউশন ইজ সুপ্রিম, আর ইনডাইরেক্টলি কনস্টিটিউশন ইজ সুপ্রিম মানে কনস্টিটিউশনের প্রোটেক্টরকে সুপ্রিম কোর্ট। ওকে, বিকজ ফাইনাল ইন্টারপ্রেটার অ্যান্ড প্রোটেক্টর অফ দ্য কনস্টিটিউশন। তো সুপ্রিম কোর্ট ইনডাইরেক্টলি বলে দিল যে দেশের সংবিধানটাই সুপ্রিম এবং সংবিধানের রক্ষাকর্তা হিসাবে ইনডাইরেক্টলি আমি সুপ্রিম, এই জন্যই তুমি চেঞ্জ করতে থাকো, কোনো প্রবলেম নেই। ওকে, বাট আমরা যদি দেখি সেই সংশোধনটা বেসিক স্ট্রাকচারকে হ্যাম্পার করছে, তাহলে তো আমরা কোনোভাবেই ছাড়বো না, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করব। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এভরিবডি? কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন? অল ক্লিয়ার?
Everybody all clear? Okay, okay, chalo, come to next question. Which of the following are the principles? আজকে আমরা একটু এই টপিকটা বেসিক স্ট্রাকচার আর একটু পার্লিয়ামেন্টারি টপিকের উপরেই রেখেছি, একটু কনসেপচুয়াল ক্ল্যারিটির দিকে যাচ্ছি so that we could answer the questions efficiently. Okay, so which of the following are the principles on the basis of which the parliamentary system of government in India operates? Okay, parliamentary system of government in India operates. Okay, চলো অপশনস কি কি আছে? নমিনাল এক্সিকিউটিভ হেড আছে, ভাইস প্রেসিডেন্ট অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য আপার হাউস আছে, real executive authority with the council of ministers আছে, executive responsibility to the lower house আছে. Choose the correct answer from the codes given below. ফটাফট আনসার করো, কে কে আছে? কি কি আনসার হবে বলো? এক্সপেক্টিং আনসার ফ্রম বন্ধু অ্যান্ড নাজমা। বলো, একটু কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। আনসার, এক্সপেক্টিং আনসার। Any answer? A, B, C, D. ঋষি, বি, বি আনসার দিচ্ছে 1 2 4। ওকে, কে দিয়েছে? বন্ধু আনসার দিয়েছে। আচ্ছা, আর কেউ কিছু আনসার দেবে? নাজমা, এনি আনসার ফ্রম ইউর সাইড? আরে ভুল দিলেও দাও, কোনো ব্যাপার নয়। ক্যাপিটাল পানিশমেন্ট ইন্ডিয়া থেকে আস্তে আস্তে তুলে দেওয়া হবে, একমাত্র রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইমের জন্যই পানিশমেন্ট দেওয়া হবে। বচ্চন সিং কেসে সুপ্রিম কোর্ট যেটা ডিক্লেয়ার করেছে। তো আরামসে আনসার দাও, কোনো রকমের কোনো প্রবলেম নেই, ভুল হলেও কোনো ব্যাপার নেই, ভুল হলে হবে। ওকে, আর ফাইনালি মার্সি পিটিশন তো আছে প্রেসিডেন্টের কাছে। চলো আনসার আসি। কোয়েশ্চেনটা চেয়েছে which of the following are the principles on the basis of which the parliamentary system of government in India operates? ওকে, পার্লিয়ামেন্টারি সিস্টেম অফ ইন্ডিয়া কিভাবে অপারেট করে। আচ্ছা, আমরা বেসিক দুটো জিনিস মাথায় রাখি। দুটো টাইপের নর্মালি মেনলি দুটো টাইপের গভর্নমেন্ট হয়, ঠিক আছে? একটা হচ্ছে পার্লিয়ামেন্টারি, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল। ওকে, পার্লিয়ামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। এই পার্লিয়ামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে বেসিক দুটো ডিফারেন্স আছে, ডিফারেন্সেস অনেক আছে, বাট উই উইল বি কনসেন্ট্রেটিং অনলি অন দিস টু পার্টস বিকজ এই দুটো পার্টের উপর থেকেই কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসে। নাম্বার ওয়ান, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে স্ট্রিক্ট সেপারেশন অফ পাওয়ার্স আছে। সেপারেশন অফ পাওয়ার্স মানে কার কার মধ্যে? লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি। ওকে, এই যে গভর্নমেন্টের তিনটে মেন উইং হয়, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এই ডিসকাশনটা বোধহয় প্রিভিয়াস কোনো একটা ক্লাসে, হ্যাঁ, কনফিউজড 1 2টা কারেক্ট। ওকে ফাইন, চারটা নিয়ে কনফিউজড নাজমার, 1 2টা কারেক্ট। ওকে ফাইন, আর না নাজমা একটু কনসেপচুয়াল ক্ল্যারিটিতে প্রবলেম আছে, আসি। ওকে, তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে এই লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি এই তিনটে যে মেজর অর্গান আছে, ওকে, আরও দুটো অর্গান আছে, মানে নট অর্গান, দিজ আর কল্ড অ্যাজ দ্য ফোর্থ অ্যান্ড দ্য ফিফথ ওয়ান। ওকে, ফোর্থ এস্টেট ইজ কল্ড অ্যাজ দ্য মিডিয়া অ্যান্ড দ্য ফিফথ ইজ কল্ড অ্যাজ দ্য পাবলিক, যার উপরে দাঁড়িয়ে আছে পুরো সিস্টেমটা বা যার জন্য অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা। তো যাই হোক, লেটস বি কনসেন্ট্রেটিং, মানে লেটস কনসেন্ট্রেট অন দিস এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি পার্ট। এখানে যে স্ট্রিক্ট সেপারেশন অফ পাওয়ার আছে, যেটাকে বলে ওয়াটার টাইট সেপারেশন অফ পাওয়ার, ওকে, এই ওয়াটার টাইট সেপারেশন অফ পাওয়ার কিন্তু এখানে নেই। ওকে, এখানেও কিন্তু তিনটে উইং আছে, নো ওয়াটার টাইট
সেপারেশন অফ পাওয়ার। ঠিক আছে, রিজনটা হচ্ছে এখানেও যদি আমরা পাওয়ার ধরি, মানে তিনটে অর্গানকে ধরি, খেয়াল করে দেখো লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ এরা কিন্তু একে অপরের সাথে কাজ করে। ওকে, দে ওয়ার্ক উইথ ইচ আদার। ওকে, বিকজ প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার্স তারা লেজিসলেচারেরও পার্ট, পার্লামেন্টেরও পার্ট, whereas তারা পলিটিক্যাল এক্সিকিউটিভেরও পার্ট। ঠিক আছে, আমরা কি জানি ইউনিয়ন এক্সিকিউটিভ কনসিস্ট অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স। ওকে, তো ইন্ডিয়াতে মানে রাদার যেসব দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, ওকে, সেখানে কিন্তু লেজিসলেচার আর এক্সিকিউটিভ তারা পুরোপুরি সেপারেটেড নয়। ওকে, they are at par with each other, they work with each other. Okay, so in India the executive are drawn from the legislature, so there is no watertight separation. এটা গেল ফার্স্ট। সেকেন্ড আরেকটা জিনিস মাথায় রাখবে, পার্লামেন্টারি সিস্টেমে দুটো এক্সিকিউটিভস হয়। ওকে, একটা হয় নমিনাল আর একটা হয় রিয়েল। নমিনাল আমরা কি জানি, প্রেসিডেন্ট, whereas আমরা রিয়েল কি জানি, প্রাইম মিনিস্টার। কিন্তু এটাই যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয় না, ওয়ান এক্সিকিউটিভ, মানে হি ইজ বোথ। নমিনাল বলে ওখানে কিছু নেই, ঠিক আছে, ওখানে প্রেসিডেন্ট ইজ দ্য বস। ওকে, বাট ইন ইন্ডিয়া উই হ্যাভ অ্যাডপ্টেড দ্য পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ওকে, পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটেনেও কিন্তু দুটো এক্সিকিউটিভ আছে, ব্রিটেনে কুইন আছে, ওকে, বা মোনার্ক বলি আমরা, তিনি কিন্তু কনস্টিটিউশনাল হেড, আর ব্রিটেনে প্রাইম মিনিস্টার আছে, তিনি কিন্তু রিয়েল হেড। ওকে, ঠিক সেরকমভাবেই আমাদের রিয়েল হেড হচ্ছে প্রাইম মিনিস্টার, বা তাকে বলা হয় ডি ফ্যাক্টো, whereas প্রেসিডেন্টকে বলা হয় ডি জুরে হেড। ওকে, বা নমিনাল হেড। ওকে, কিন্তু খেয়াল করবে আমাদের এই প্রেসিডেন্টের যে নমিনাল হেড, এটা কিন্তু অনেকটা ব্রিটেনের মোনার্কের মতন, কিন্তু ব্রিটেনের মোনার্কের থেকেও আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্ট কিন্তু অনেক বেশি পাওয়ার এনজয় করে। ওকে, সো ব্রিটেনের কুইন যতটা সেরিমোনিয়াল হেড বা নমিনাল হেড বা টাইটুলার হেড, আমাদের প্রেসিডেন্টকেও অ্যাপারেন্টলি নমিনাল হেড বা টাইটুলার হেড মনে করলেও প্রেসিডেন্টের কাছে কিন্তু অনেক পাওয়ার্স আছে, যেরকম ভিটো পাওয়ার্স। উইল কাম টু ইনটু লেটার ডিসকাশন, অন্য কোনো ক্লাসে যখন টপিক নিয়ে ডিসকাস করবো তখন দেখবো। ওকে, সো প্রেসিডেন্টের কাছে ভিটো পাওয়ার আছে, অথচ কুইনের কাছে কিন্তু কোনো রকমের কোনো ভিটো পাওয়ার নেই। Okay, so Indian president may be a type of resemblance to that of the British monarch, but problemটা মানে what the credibility of the Indian president is that Indian president enjoys more power as compared to the British monarch. Okay, এবারে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ভাইস প্রেসিডেন্টের অ্যাজ সাচ কোনো রোল থাকে না। ঠিক আছে, আমরা কি জানি যে ইন্ডিয়াতে ভাইস প্রেসিডেন্ট যিনি হন তার ওনার কিন্তু খুব একটা মেজর রোল কিছু নেই আদার দ্যান প্রিজাইডিং দ্য আপার হাউস, দ্যাট ইজ দ্য রাজ্যসভা। ওকে, দ্যাট মিনস আমাদের প্রেসিডেন্ট না থাকলে কোনো দিন চলবে না, ভাইস প্রেসিডেন্ট না থাকলেও চলতে পারে। ঠিক আছে, সো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে প্রেসিডেন্টের পজিশন অনেক ইম্পর্টেন্ট। ওকে, কিন্তু ভাইস প্রেসিডেন্টের পজিশন এতটাও ইম্পর্টেন্ট নয়। এবারে আসছি অপশনসে। দেখো কোনটা আমাদের পার্লামেন্টারি ফিচারের এক্সাম্পল বলেছে বা বেসিস বলেছে। সো নমিনাল এক্সিকিউটিভ হেড আমরা জানি প্রেসিডেন্ট। ওকে, আর রিয়েল এক্সিকিউটিভ হেড কে, প্রাইম মিনিস্টার। রিয়েল এক্সিকিউটিভ হেড হচ্ছে পিএম। ফাইন, ভাইস প্রেসিডেন্ট অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য আপার হাউস, এটা খুব একটা মানে এটার সাথে পার্লামেন্টারি ফিচার চলে না, মানে পার্লামেন্টারি ফিচারের এটা কোনো পার্টি নয়। আমি জাস্ট দুটো পয়েন্ট হিসাবে ডিসকাস করলাম তাই, বিকজ দের ইজ আ হোল লট অফ ডিসকাশন উইথ রেসপেক্ট টু পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তাদের মেরিটস এবং ডিমেরিটস। ওকে, পাওয়ার শেয়ারিং অফ পাওয়ার্স, ইন্ডিয়াতে ইটস মোর অ্যাবাউট ডিভিশন অফ পাওয়ার্স রাদার দ্যান সেপারেশন অফ পাওয়ার। ওকে, তো ভাইস প্রেসিডেন্টের অ্যাজ সাচ কোনো রোল নেই উইথ রেসপেক্ট টু দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ওকে, তো নেক্সট আসছি, দেখো রিয়েল এক্সিকিউটিভ অথরিটি উইথ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। একটু স্লাইডে চলে আসি আমরা। দেখো প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স এটাই কিন্তু রিয়েল এক্সিকিউটিভ। ইন্ডিয়াতে নিউক্লিয়াস অফ পাওয়ার বলা হয় ক্যাবিনেটকে। ওকে, প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা তারাই হচ্ছে মেইন সুপ্রিম পাওয়ারফুল। ওকে, অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রেসিডেন্ট। ওকে, সো we can easily say that real executive authority with the council of ministers, it's a right statement. Number 4, executive responsibility to the lower house. আবার একটু পুরনো স্লাইডে চলে আসি। একটু আগে বললাম যে এই যে এক্সিকিউটিভ, লোয়ার হাউস। ওকে, আর একটু ক্লিয়ারলি চলে যাই।
লোকসভা, লোকসভা কি তো আমরা লোয়ার হাউস বলি। ওকে, তো আমাদের প্রাইম মিনিস্টার প্লাস কাউন্সিল অফ মিনিস্টার্স এরা মিলিয়ে রিয়েল পাওয়ার হোল্ড করে, ঠিক আছে। তো প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স নর্মালি দে বিলং ফ্রম দ্য লোকসভা। তার মানে এই নয় যে রাজ্যসভা থেকে হতে পারে না, রাজ্যসভা থেকেও আমরা জানি যে আমাদের ডক্টর মনমোহন সিং হি হিমসেলফ ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ফ্রম দ্য রাজ্যসভা। ওকে, তো এক্সিকিউটিভ accountable to the legislature, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা মেজর ফিচার অফ পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তো এখানে এক্সিকিউটিভ বলতে আমরা কাদের কথা বলছি? প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স। তারা কাদের কাছে রেসপন্সিবল? লেজিসলেচার, মোর ইম্পর্টেন্টলি লোকসভা। কেন? কারণ প্রধানমন্ত্রী এবং ঋষি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? আই মিন টু সে তোমার ইমোজিটার সাথে আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না। ঋষি বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে নক করো, কোনো কোয়েশ্চেন্স থাকলে নক করো। ওকে, চলো। সো এই যে লোকসভাতে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স তারা অ্যাকাউন্টেবল, কারণটাই হচ্ছে আমরা কি জানি যে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স তারা গভর্নমেন্ট তৈরি করে এবং সেই গভর্নমেন্টকে কন্ট্রোল করার অনেকটা দায়িত্ব হচ্ছে কিন্তু অপোজিশনের, ঠিক আছে। অপোজিশনের তরফ থেকে ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স করে, অপোজিশনের তরফ থেকে ভোট দেয়, ঠিক আছে, বাজেটের সময় ভোট দেয়, অপোজিশনের তরফ থেকে নো কনফিডেন্স মোশন আনা হয়। ওকে, এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা কি করছে না করছে সেটা কিন্তু লোকসভাতে জবাবদিহি করতে হয়। ওকে, সো দে আর ইন পার্লিয়ামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, দ্য এক্সিকিউটিভ আর অ্যাকাউন্টেবল টু দ্য লোয়ার হাউস। ওকে, এরপরে আনসার দেখি কি আসছে তাহলে। 1, 3 and 4। ওকে, 1, 3 and 4, দ্যাট মিনস আনসার সি। এভরিবডি ক্লিয়ার কোয়েশ্চেন? কোনো ডাউট থাকলে বলবে। চলো, come to next question. The Constitution of India establishes parliamentary form of government, and the essence of this form of government is its responsibility to the already discussed. Answer koro joldi, joldi answer. Okay, okay. Chalo. The Constitution of India establishes parliamentary form of government, and the essence of this form of government is responsibility to the obviously president নয়, people এর সাথে direct representative, মানে I mean to say responsibility নেই, prime minister নয়, answer will be legislature। একটু আগে আমরা কি দেখলাম? They are accountable to the legislature, executive is accountable to the legislature। দেখো, executive accountable to the legislature। Okay, so answer will be legislature। চলো, come to the next question। ও আচ্ছা, আমাদের মিসলেনিয়াস সার্ভিসেস নতুন ব্যাচ স্টার্ট হবে। দিস ইজ হোয়াট ইজ আওয়ার কোর্স ফি। ওকে, 2999, যার মধ্যে তোমরা রেকর্ডেড লেকচার্স পাবে, কনসেপ্ট নোটস পাবে, মক টেস্ট পাবে, পার্সোনাল গাইডেন্স পাবে, প্র্যাকটিস সেট কোয়েশ্চেন্স পাবে, লাইভ লেকচার্স পাবে। সো ইফ ইউ ফিল ইন্টারেস্টেড, ইফ ইউ ফিল দ্যাট দিস ক্লাসেস আর হেল্পিং ইউ থ্রু ইয়োর প্রিপারেশন ডেজ, ওকে, তো ইউ ক্যান কানেক্ট উইথ স্কর্ডেমি। ওকে, চলো। Again, this is our telegram QR code। কোনো রকমের কোনো ডাউটস থাকলে, কোয়ারিজ থাকলে, কোনো ইনফরমেশন শেয়ার করার থাকলে, কোনো সাজেশনস থাকলে, ফিল ফ্রি টু নক আস। চলো, come to the next question. Which one of the following is the main principle on which the parliamentary system operates? দেখো, আবারও কিন্তু একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন। ইয়েস, আনসার ডি হয়ে গেছে ঋষি। চলো, which one of the following is the main principle on which the parliamentary system operates? অপশনস কি কি আছে? সুপ্রিমেসি অফ পার্লিয়ামেন্ট, রেসপন্সিবিলিটি অফ এক্সিকিউটিভ টু লেজিসলেচার, সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি, থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার। আনসার নাজমা, এক্সপেক্টিং আনসার। কোন আনসার?
8টা বি 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 ইয়েস ভেরি গুড। রেসপন্সিবিলিটি অফ এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার, দেখো একটু আগে আমরা ডিসকাস করে নিয়েছি যে সুপ্রিমেসি অফ পার্লামেন্ট কিন্তু নয়, আছে। যেখান থেকে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়েছি দ্যাট ইজ ব্রিটেন, ব্রিটেনে কিন্তু পার্লামেন্টই সুপ্রিম। বাট আমরা কি জানি, আমরা সব দেশের সংবিধানে বেস্ট বেস্ট ফিচার্সগুলোকে আমরা অ্যাডাপ্ট করেছি। ওকে, ব্রিটেনে পার্লামেন্ট ইজ omnipotent, extreme powerful. Okay, Britain parliament can do anything and everything except changing a man into a woman and vice versa. Okay, so in Britain the British parliament is supreme, but in India it's not the parliament who is supreme, যেটা কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বললো। ওকে, সো নিদার পার্লামেন্ট ইজ সুপ্রিম নট জুডিশিয়ারি ইজ সুপ্রিম, ইটস দ্য কনস্টিটিউশন হুইচ ইজ সুপ্রিম। ওকে, সো সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট আনসার হবে না, সুপ্রিমেসি অফ জুডিশিয়ারিও হবে না। থিওরি অফ সেপারেশন অফ পাওয়ার, সেপারেশন অফ পাওয়ারটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, আমরা দেখে নিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমাদের এখানেও কিন্তু পাওয়ার সেপারেটেড, বাট ওয়াটার টাইট সেপারেশন নেই। এই যে সেপারেশন অফ পাওয়ার থিওরিটা ফ্রেঞ্চ ফিলোসফার মন্তেস্কিউ দিয়েছিলেন, এবং ওখানে তিনি বলেছিলেন সেপারেশন অফ পাওয়ারটা শুড বি ওয়াটার টাইট, সো দ্যাট মানে মানে একে অপরের এরিয়াতে এনক্রোচ করবে না। ওকে, বাট এই আমাদের ইন্ডিয়াতে কিন্তু ইটস নো, দের ইজ নো ওয়াটার টাইট সেপারেশন অফ পাওয়ার, রাদার ইটস অ্যাবাউট আ ডিভিশন অফ পাওয়ার, পাওয়ার শেয়ারিং বিটুইন দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য লেজিসলেচার। So answer will be responsibility of the executive to the legislature. Chalo, come to next question. In a parliamentary form of government, ministers are appointed by, answer. Questions ঠিকঠাক আছে? Are you comfortable with the questions? Conceptual clarity হচ্ছে? The head of the state, questionটা হচ্ছে in a parliamentary form of government, ministers are appointed by, okay, সংসদীয় গণতন্ত্রে মিনিস্টার্সদেরকে কে অ্যাপয়েন্ট করে? ওকে, তো আমরা কি জানি অ্যাপয়েন্টমেন্ট কাদের হয়? পিএম এর হয়, কাউন্সিল অফ মিনিস্টার্সদের হয়। আমি লেজিসলেচারের অ্যাঙ্গেল থেকে বলছি, অ্যাপয়েন্টমেন্ট তোমাদেরও হবে। ওকে, পিএম আর কাউন্সিল অফ মিনিস্টার্স দুজনকেই কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট। ওকে, প্রেসিডেন্ট আগে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছেন, এবং বাকি কাউন্সিল অফ মিনিস্টার্সকে প্রাইম মিনিস্টারের কথায় অ্যাপয়েন্ট করছেন, কিন্তু আলটিমেটলি প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করছেন, কিন্তু প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছেন না। কিছু কিছু দেশে এমন টাইপের পার্লামেন্টারি মিক্স অ্যান্ড ম্যাচ পার্লামেন্টারি হাইব্রিড পার্লামেন্টারি সিস্টেম আছে, যেখানে প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেন, এবং বা সেখানকার কনস্টিটিউশনাল হেড, যেরকম আমাদের কনস্টিটিউশনাল হেড প্রেসিডেন্ট। ওকে, ঠিক সেরকমই এবং সেই দেশে প্রাইম মিনিস্টার বা আদার কাউন্সিল অফ মিনিস্টার্সকে অ্যাপয়েন্ট করেন, কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রেসিডেন্ট বিং দ্য হেড অফ দ্য স্টেট। মাথায় রাখবে, হেড অফ দ্য স্টেট যদি বলে, এখানে স্টেট মানে রাষ্ট্র ধরছি, সেখানে কিন্তু প্রেসিডেন্ট হবে। আর হেড অফ দ্য গভর্নমেন্ট যদি ধরি, তখন কিন্তু প্রাইম মিনিস্টার হবে। ওকে, সো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছেন, প্রাইম মিনিস্টার ইন টার্ন অ্যাপয়েন্টস দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। ওকে, সো এখানে অপশনস দেখিনি, দ্য হেড অফ দ্য স্টেট অ্যাট হিজ ডিসক্রিপশন। হেড অফ দ্য স্টেট মানে এখানে আমরা কি দেখলাম? প্রেসিডেন্ট, কিন্তু অপশনসে কি আছে দেখো, অ্যাট হিজ ডিসক্রিপশন, মানে তার স্বেচ্ছাচারিতা, বা তাকে, তিনি যাকে মনে করবেন না। ওকে, মিনিস্টার্সকে হেড অফ দ্য স্টেটই অ্যাপয়েন্ট করবেন, বাট আফটার কনসালটেশন উইথ দ্য বা অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। চলো, দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, দ্য হেড অফ দ্য স্টেট অন দ্য রেকমেন্ডেশনস অফ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট দ্য লেজিসলেচার। তো প্রথম অপশনটা কেটে দিলাম, হেড অফ দ্য গভর্নমেন্ট মানে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কি অ্যাপয়েন্ট করে? আমরা আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে না। ওকে, থার্ড অপশনসটা কি দেখছি, দ্য হেড অফ দ্য স্টেট অন দ্য রেকমেন্ডেশনস অফ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, মানে এখানে হেড অফ দ্য স্টেট মানে প্রেসিডেন্টকে মিন করছেন, অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট মানে পিএম কে রেকমেন্ড, মানে পিএম এ প্রাইম মিনিস্টারের রেকমেন্ডেশনে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করছেন। ওকে, আর লেজিসলেচার ইটস নট আ, লেজিসলেচার কিছু অ্যাপয়েন্ট করে না। ওকে,
ওকে, চলো তোমাদের একটা গুড নিউজ, আমাদের একজন নতুন টিচার অ্যাপয়েন্টেড হয়েছেন। সো লেটস গিভ আ ওয়ার্ম ওয়েলকাম টু আওয়ার নিউলি রিক্রুটেড টিচার সম্রাট স্যার। ওকে, Okay, hi beta. I believe I am audible. So chalo beta, let us start off an introduction. So I am Samrat Datta Roy Babu. আমি পড়াবো কি, আমি ইংলিশ পড়াবো, ঠিক আছে। আর আমার যে ইংলিশটা পড়াবো এটা মেইনলি কিসের উপর ফোকাস করবে, বেসিক্যালি আমি বলি প্রথমে আমি যেটা তোদেরকে স্টার্ট করবো, ইট ইজ গোয়িং টু বি ফাউন্ডেশনাল ওয়ান, মানে মেইনলি হয়তো এসএসসি বা হয়তো আমি ব্যাংকিং ওরিয়েন্টেড ক্লাসেস কভার করবো। ওকে, বাট ইন রিয়ালিটি আমি যেটা করাবো বাবু সেটা হচ্ছে মেইনলি এটা বেঙ্গলি চ্যানেল। ওকে, তো যে কোনো ধরনের আমি কোনো কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করাবো তোদের এই ব্যাচে, দ্যাট উইল মেইনলি ফোকাস অন ইচ অ্যান্ড এভরি কোশ্চেন দ্যাট উইল বি আস্কড ইন হোয়ার বেটা, ইন ওয়েস্ট বেঙ্গল রিলেটেড এক্সামস, ঠিক আছে। তো অবভিয়াসলি তোরা জানিস ফুড এসআই আসতে আসতে চলেছে, হ্যাঁ না, তারপরে ডাব্লিউবিসি মিসলেনিয়াসেরও একটা বড় লামসাম ভ্যাকেন্সি আসছে, আমরা সবাই জানি, তাই তো। তো ওগুলোর ওপর আমি বিশেষ করে ক্লাস করাবো বাবু। तो अभी मेनली एन इंग्लिश टीचर, बट ऑब्वियसली कभी भी कोई इंग्लिश टीचर को इंग्लिश टीचर मत बोलना, ठीक है। কেন বলবে না একজন ইংলিশ টিচারকে ইংলিশ টিচার, এই ফান ফ্যাক্টটা আমি শেয়ার করবো বাবু আজকে। কখন আমি লাইভে আসছি অন অ্যাট দ্য টাইম অফ 7:30, ঠিক আছে। তো আমি এক্সপেক্ট করবো বাবু তোরা সবাই জুড়বি আমার সাথে, অনেক পড়া হবে, तगड़ा पढ़ेंगे बेटा, साथ में सिलेक्शन लेंगे। ओके चलो बेटा, ठीक है, चलो अभी आप लोग सर का क्लास करो, फिर हम मिलते हैं बेटा। थैंक यू सर। চলো লেটস কাম ব্যাক টু আর নিউ কোয়েশ্চেন অ্যান্ড নতুন স্যারই ক্লাস করবে 7:30 অনওয়ার্ডস। आराम से क्लास करो। Okay, and the most important fact is that squeeze as much as you can. Okay, this should be the objective of a candidate. Chalo, so which one of the following is not an essential feature of the parliamentary system? Fusion of executive and legislature, nominal head of the state, collective responsibility, fixed tenure of the executive. Okay, chalo, answer anybody? হ্যাঁ সম্ভবত সম্রাট স্যার নর্থ বেঙ্গলেই থাকেন। ওকে চলো একটু তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলো করবো, কভার করবো। চলো, which one of the following is not an essential feature বলেছে। ওকে, fusion of the executive and the legislature, nominal head of the executive, collective responsibility, fixed tenure। দেখো fusion of executive and legislature আমরা দেখে নিয়েছি at par with each other, no strict separation of power, so executive and legislature একসাথে কাজ করে। nominal head of the state ও আছে, president is the nominal head of the state। ওকে, collective responsibility আছে because prime minister and council of ministers collectively responsible to the lower house and individually responsible to the president। কি কালেকটিভ রেসপন্সিবিলিটি, এক কথায় হচ্ছে প্রাইম মিনিস্টার এবং মানে কাউন্সিল অফ মিনিস্টার্স এবং প্রাইম মিনিস্টারের ডিসিশন কিন্তু সেম হবে। ইভেন ইফ কোনো মিনিস্টার যদি পার্সোনালি সেটাকে ডিসএগ্রিও করে, বাট যখন সেটাতে ভোট হবে বা বাইরে এসে ওনাকে কিন্তু সহমত প্রকাশ করতেই হবে। দ্যাট ইজ হোয়াট উই কল এজ দ্য কালেকটিভ রেসপন্সিবিলিটি, মানে এক কথায় দে সুইম অ্যান্ড স্যাঙ্ক, তারা একসাথে ভাসবে একসাথে ডুববে, এটাই হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি। ওকে, ফিক্সড টেনিয়ার অফ দ্য এক্সিকিউটিভ নট আ ফিচার বলেছে। দেখো আমাদের এখানে এক্সিকিউটিভ মানে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্সকে আরো বেশি করে ধরবো। ওকে, এদের কিন্তু কোনো ফিক্সড টেনিয়ার নেই। আমরা অ্যাপারেন্টলি জানি কি প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বা দ্য গভর্নমেন্ট ইজ অ্যাপয়েন্টেড ফর আ টার্ম অফ 5 years, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট 5 বছরটা কিন্তু আলটিমেট টেনিয়ার নয়, বিকজ নো কনফিডেন্স মোশন, অনাস্থা প্রস্তাব যদি সরকারের বিরুদ্ধে পাস হয়ে যায় তাহলে কিন্তু প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে হয়। ওকে, সেটা প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার্স হওয়ার দুদিন পরে হলেও তাই হয়ে যাবে, বিকজ অ্যাজ উই অল নো 1998 এর শর্টেস্ট প্রাইম মিনিস্টার 13 দিনের জন্য প্রাইম মিনিস্টার হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। সো দের ইজ নো ফিক্সড টেনিয়ার। ওকে চলো, in the constitution of India the term federal figures in the preamble, figures in part 3 of the constitution, figures in article 368, does not figure anywhere. Any answer? 10D answer দিয়েছিলেন নাজমা। Yes, 10D, fine, very good. চলো, come to question 11. Okay, in the constitution of India the term federal মাথায় রাখবে does not figure। আমাদের সংবিধানে কোথাও ফেডারেল শব্দটা নেই, কিন্তু আমাদের ফেডারেল ফিচার্স আছে। এখানে কোয়েশ্চেন চেয়েছে দ্য টার্ম। ওকে, ফেডারেল টার্মটা আমাদের কনস্টিটিউশনে কোথাও নেই, নো ওয়্যার ফিগার্স। ইয়েস, চলো কাম টু নেক্সট কোয়েশ্চেন।
When can the parliament legislate on a subject in the state list? Very good. It actually CSR, center state relations এর question. পার্লামেন্ট কখন স্টেট লিস্টের সাবজেক্টে লেজিসলেট করতে পারে? আমরা কি জানি 7th শিডিউল ডিল করে তিনটে লিস্ট নিয়ে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। নর্মাল সময় মানে ইউনিয়ন লিস্টে ইউনিয়ন গভর্নমেন্ট একাই বানাতে পারবে, স্টেট লিস্টে স্টেট বানাতে পারবে নর্মালি, এমার্জেন্সি টাইমে পার্লামেন্ট বানাতে পারে, বা স্টেট নিজে যদি চায় পার্লামেন্টকে পাওয়ারটা দিতে পারে। ওকে, মানে অ্যাকচুয়ালি রাজ্যসভা যদি পাওয়ারটা দেয় তখনই করতে পারে। কনকারেন্ট লিস্টে দুজনেই ল বানাতে পারে, কিন্তু স্টেট লয়ের সাথে ইউনিয়ন লয়ের যদি কোনো রকমের ক্ল্যাশ হয় তখন ইউনিয়ন লটাই প্রিভেল করবে। ইট ইজ আ বেসিক কনসেপ্ট। ওকে, তো কোয়েশ্চেনটা চেয়েছে ওয়েন ক্যান দ্য পার্লামেন্ট লেজিসলেট অন আ সাবজেক্ট ইন দ্য স্টেট লিস্ট? If the parliament passes a resolution to that effect in the national interest, if the Supreme Court grants necessary authority to the parliament, if the Rajya Sabha passes a resolution by 2/3 majority declaring that the subject in the state list under consideration of national importance, if the president issues an ordinance transferring the subject from the state list to the union or the concurrent list. Answer koro dekhi, 12 এর answer কি answer করবে? yes. নাজমা, কোনো রকমের কোনো ডাউটস থাকলে ফিল ফ্রি টু কানেক্ট টু আস। ওকে, চলো এটার আনসার 12C কি আনসার দিয়েছে নাজমা? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, 12C ইজ দ্য আনসার। ওকে, কোন আর্টিকেল বলতে পারবে নাজমা? হুইচ আর্টিকেল টক্স অ্যাবাউট ইট? আর্টিকেল 249 মাথায় রাখবে। ওকে, আমরা সিএসআর নিয়ে পরে ডিসকাশন করব বেসড অন কোয়েশ্চেন্স। চলো, the quotation, the Indian constitution establishes indeed a system of government which is at the most quasi-federal, a unitary state with subsidiary federal features, and rather the federal state with unitary feature is attributed to. Answer anybody? দেখো, এখানে একটা ওয়ার্ডের দিকে ফোকাস করবে, দিস কোয়াসি ফেডারেল। এই কোয়াসি ফেডারেল টার্মটা কেসি ওয়্যার বলেছে। এই কোয়েশ্চেনটা পিএসসি বেশ কিছুবার কোয়েশ্চেনটা দিয়েছে, শুধু পিএসসি না অনেক জায়গাতেই এই কোয়েশ্চেনটা পাবে। ঠিক আছে, আমরা জানি আদারওয়াইজ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কোয়াসি ফেডারেল, বাট হু হ্যাজ সেড ইট? ওকে, আনসার ইজ কেসি ওয়্যার। চলো, কেউ কিছু আনসার দিয়েছিলে? নাজমা কোনটা বলতে বললে? ও আচ্ছা, আই গেস তুমি বলে আর্টিকেলটা বলতে বলেছো। ইয়াস, 248 ইজ রেসিডিউয়ারি পাওয়ার নাজমা। ওকে, আমি দেখো এখানে 249 লিখেছি। ওকে, রাজ্যসভা যদি রেজলিউশন পাস করে ইন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট 2/3 মেজরিটি দিয়ে, নাও পার্লামেন্ট ইজ এম্পাওয়ার্ড টু মেক লজ উইথ রেসপেক্ট টু দ্য স্টেট লিস্ট, কিন্তু সেটা ম্যাক্সিমাম 10 ইয়ার 1 ইয়ার থাকবে, তারপরে আবার সেটাকে পাস করাতে হবে রাজ্যসভা থ্রু দিয়ে। আমরা আসবো সিএসআর টপিক যখন কভার করব। এটা মুখস্থ? ওকে, ফাইন। ঠিক আছে, পরের দিন আমি দেখবো সিএসআর থেকে কোয়েশ্চেন্স করব, কতটা মুখস্থ আছে দেখবো নাজমা। ওকে, চলো, কাম টু নেক্সট কোয়েশ্চেন। What does the term federation imply? Fusion of power, separation of power, division of powers, devolution of powers. Answer. বেশি আমি টাইম নিতে পারবো না। ওকে, ডিসকাশন যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ফিল ফ্রি টু কানেক্ট টু মি, কোনো অসুবিধা নেই। ওকে, ফিউশন অফ পাওয়ার, দেখো ফেডারেশন, ফেডারেশন মানেটা কিন্তু নর্মালি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। ওকে, ইটস মেনলি অ্যাবাউট ডিভিশন অফ পাওয়ার্স, ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন হুম, বিটুইন দ্য ইউনিটারি গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টু সে ফেডারেল গভর্নমেন্ট। ঠিক আছে, এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে ডিভিশন অফ পাওয়ার্স, যেটা আমাদের 7th শিডিউল করে দিয়েছে। ওকে, 7th শিডিউল ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ফেডারালিজম ইন ইন্ডিয়া, বা ইট সাপোর্টস দ্য ফেডারেল কনসেপ্ট। ওকে, তো পাওয়ার্স ডিভাইডেড অ্যামং দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস। ওকে, তো এই জন্য এই 7th শিডিউল ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ ডিভিশন অফ পাওয়ার্স। ফেডারেশনটা মিনই করছে ইট শুড বি দেয়ার শুড বি আ ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, এবং এই ডিভিশনটা কে করে দিয়েছে? কনস্টিটিউশন করে দিয়েছে। ওকে, চলো, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে মাথায় রাখবি, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে কেন্দ্র সরকার থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট থাকবে। ওকে, সিজি স্ট্যান্ডস ফর সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং সিজি যদি চায় তখন ইউজি মানে টু সে এসজি তৈরি করতে পারবে, মানে স্টেট গভর্নমেন্ট তৈরি করতে পারবে। মানে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে রাজ্য সরকারের অস্তিত্ব সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। ওকে, তারা যদি চায় তারা ইউনিয়ন গভর্নমেন্ট তৈরি করতে পারে। whereas ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু নিজেই সংবিধান নিজেই দুটো আলাদা পাওয়ার ক্রিয়েট করে দিয়েছে, বা দুটো আলাদা পলিটি ক্রিয়েট করে দিয়েছে। ওকে, চলো 14C। ইয়েস, চলো, আচ্ছা এটা আমরা উই হ্যাভ অলরেডি ডিসকাসড। আচ্ছা, এসএসসি জিডির একটা আমাদের নতুন লঞ্চ করা হচ্ছে,
আগেন দ্য কোর্স ফিজ 999, ওটা মিসলেনিয়াসে ছিল 2999, এসএসসি জিডির হচ্ছে 999, রেকর্ডেড লেকচার্স আছে, কনসেপ্টস আছে, মক টেস্ট আছে, পার্সোনাল গাইডেন্স আছে, প্র্যাকটিস সেট কোয়েশ্চেন্স আছে, লাইভ লেকচার্স আছে। তো যদি মনে করো যে থিংস আর গেটিং অ্যাটাচ টু ইউ, ইউ আর ফিলিং কমফর্টেবল while following these lectures and classes, feel free to connect to us. ওকে, চলো আগেন মক সিরিজ, মক টেস্ট সিরিজ আলাদা করেও আছে, ঠিক আছে। যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন্স আসে, কোনো রকমের কোনো কোয়েশ্চেন্স থাকে, কোয়ারিজ থাকে, তোমরা কানেক্ট করে নিও উইথ দ্য স্কডেমি, মানে উইথ আস। ওকে, চলো। The structure of the Indian Constitution is federal in form and unitary in spirit. Unitary in form, federal in spirit, purely federal. কে আনসার করবে দেখি? ইউনিটারি টু ফেডারেল 1935। নাজমা কোনটার আনসার দিচ্ছ? Unitary to Federal 1935 Act, yes. ও আচ্ছা 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 আচ্ছা, মানে ইউ আর টকিং অ্যাবাউট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইয়েস। ওখানে যে একটা ফেডারেশন, ওই ফেডারেশনটা চালু করা হয়েছিল, মানে ফেডারেশন কনসেপ্টটা 1935 এর গভর্নমেন্টের অ্যাক্টের থ্রু দিয়ে এসেছিল, যে ফেডারেশনটা কোনোদিনই কিন্তু চালু হয়নি। দ্য ফেডারেশন, it was talked about in 1935 Act, but this federation never came into existence. Yes, okay. চলো, come to the next question. The structure of the Indian Constitution is federal in form, unitary. দেখো, কনফিউশন এই দুটোর মধ্যে হবে, ফেডারেল ইন ফর্ম, ইউনিটারি ইন স্পিরিট, ইউনিটারি ইন ফর্ম, ফেডারেল ইন স্পিরিট। আনসার দাও। 16C, ইউনিটারি ইন ফর্ম, ফেডারেল ইন স্পিরিট। নাজমা একটু ভুল হয়ে গেল। আমরা এতক্ষণ ধরে কি ডিসকাস করছিলাম, যে আমাদের ফর্মটা কিন্তু ফেডারেল, বাট স্পিরিটটা কিন্তু ইউনিটারি, মানে বায়াসনেসটা ইউনিটারির দিকে আছে, ঠিক আছে। আদারওয়াইজ দ্য পাওয়ার্স আর ডিভাইডেড অ্যামং দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, ওকে। বাট যখনই এমার্জেন্সি ডিক্লেয়ার হবে বা ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্স স্টেটগুলোর অনেকটা আছে, এই কারণেই ফেডারেল ইন ফর্ম, ইউনিটারি ইন স্পিরিট, ওকে। ভিতরে ভিতরে এটা কিন্তু ইউনিটারির দিকে ঝুঁকে আছে, বাট তার ফর্মটা কিন্তু ফেডারেল। আর গোলাবে এটাতে, ইয়েস নাজমা, ফাইন। 16A আনসার, ভেরি গুড। Najma has got a good hold over polity. চলো নেক্সট। ইন্ডিয়ান ফেডারেশন ক্লোজলি রিজেম্বলস ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া। এই কোয়েশ্চেনটা অনেকেরই কনফিউশন থাকে, দেখি আনসার করো তো। এই জন্যই এই কোয়েশ্চেনটা দেওয়া, জাস্ট টু ক্লিয়ার দ্য স্মগ অফ ডাউটস ফ্রম ইয়োর মাইন্ড। দেখতে ভুল হয়েছিল স্যার, ওকে ওকে ওকে, ইটস ওকে। হ্যাঁ, এই টাইপেরই কিন্তু একটা তোমার প্রবলেমস অনেক সময় পরীক্ষাতে হয়ে যায়, এতগুলো কোয়েশ্চেন্সের চাপে একই জিনিস মনে হচ্ছে তুমি একটা পড়ছো বাট আর একটা আনসার করে দিচ্ছ, ঠিক আছে। যাই হোক, 17B, বি ক্যানাডা, ওকে ফাইন। 17B, আর কেউ কিছু বলবে? কারোর ইউএসএ মনে হচ্ছে? এনিবডি? ওয়াই ক্যানাডা? কি আনসার দিয়েছো? সাগর, সাগর বলতে পারবে ক্যানাডা কেন আনসার দিয়েছো? 17B স্যার, ইয়েস, অবভিয়াসলি বি ইজ দ্য আনসার। দেখো, ফেডারেশনের বেস্ট এক্সাম্পল হচ্ছে ইউএসএ, দ্য ওল্ডেস্ট ফেডারেশন অফ দ্য ওয়ার্ল্ড। ফেডারেশনের এক কথায় কোনো ডেফিনিশনও নেই, ওকে। বাট নর্মালি আমরা ফেডারেশনের কনসেপ্ট যখন বোঝার চেষ্টা করি, আমরা ইউএসকেই সামনে রেখে বোঝার চেষ্টা করি, ওকে। বাট ইউএসএ আর ক্যানাডার ফেডারেশনের বেসিক ডিফারেন্সটা হচ্ছে, ইউএসএতে ইউনিয়ন আর স্টেটস ইকুয়াল পাওয়ার এনজয় করে, whereas ক্যানাডা হচ্ছে, মানে আমাদের ফেডারেশনটা হচ্ছে ক্যানাডার মতন, ওখানে ইউনিয়ন আর স্টেটস অ্যাপারেন্টলি পাওয়ার ইকুয়াল শেয়ার করলেও বায়াসনেসটা কিন্তু ইউনিয়নের দিকে আছে, ওকে। এই জন্যই উই টেক দ্য কনসেপ্ট বা উই রিজেম্বলস দ্য স্কিম অফ ফেডারেশন, যেটাকে অ্যাকচুয়ালি বলে, ঠিক আছে, সেটা হচ্ছে ক্যানাডা থেকে রিজেম্বল করে। ক্লিয়ার হয়েছে? স্টেটস আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো, আন্ডার দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বলো না পলিটিতে, বিকজ ইন ফেডারেল স্ট্রাকচার স্টেটগুলো কিন্তু আন্ডারে নয়, দে আর দ্য পার্টস অফ দ্য স্টেটস, ওকে। আন্ডারে নয়, আন্ডার বলতে কিন্তু একটা সাবঅর্ডিনেশন টাইপ অফ কনসেপ্ট চলে আসে, ওকে। হ্যাঁ, এটা বলতে পারো যে ইউনিয়নের দিকে ঝুঁকে আছে, টিল্টেড, biased towards the union, okay. So for that part we can say it resembles the form of Canadian form of government, okay, বা schemes, and I mean to say federation. চলো,
Come to next question. Under the Indian Constitution, the residuary powers are vested in, এটা তো নাজমা অলরেডি আনসার দেবে, নাজমার খুব মুখস্থ বলেছে। ওকে নাজমা, এটা কেউ আনসার দেবে না, লেট নাজমা আনসার। নাজমার এই পার্টটা মুখস্থ আছে, আমি পরের দিন জিজ্ঞেস করবো তাহলে আরো। নাজমা, residuary powers are vested in, Najma answer. Residuary powers, 15 parliament, yes 15 parliament, okay. Article 248 আমরা দেখে নিয়েছি, তিনটে লিস্ট আছে, আবারও বলছি, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। এটাকে লিস্ট 1 বলে, এটাকে লিস্ট 2 বলে, এটাকে লিস্ট 3 বলে, ওকে। সো এই তিনটে লিস্টের বাইরেও যদি কোনো আইটেমস যদি থাকে সেটা কিন্তু পার্লামেন্টের কাছে অটোমেটিক্যালি চলে যাবে, ওকে। মাথায় রাখবে, আন্ডার আর্টিকেল 248 পার্লামেন্ট পার্লামেন্ট পার্লামেন্ট, ওকে। ভেরি গুড নাজমা, ওকে। আচ্ছা নাজমা, তোমাকে আরেকটা আমি ক্রস কোয়েশ্চেন করছি, বলো তো দেখি একটা রেসিডিউয়ারি লিস্ট, একটা রেসিডিউয়ারি মানে আইটেম বলো দেখি। লেটস হ্যাভ আ টক্কর। নাজমা, লেটস হ্যাভ আ টক্কর। চলো, একটা বাউন্সার এসেছে, না ঠিক বাউন্সার না, এটা গুগলি দিয়েছি। তো এতদিন পড়ে এসেছে পার্লামেন্ট হ্যাজ গট দ্য রেসিডিউয়ারি পাওয়ার্স, ওকে। সো যদি একটা কোয়েশ্চেন করি, গিভ অ্যান আইটেম বা এনি আইটেম which is included in the residuary powers. Najma, নাজমা কি ডাক করে গেল কোয়েশ্চেনটা, যে বেটার নট টু আনসার? কি দরকার যদি এজ হয়ে যায়? এটা পারবো না স্যার। ইয়েস, ভেরি গুড। ইন্টারনেট লজ, একটা বেসিক এক্সাম্পল ধরি। আরে এটা যখন কনস্টিটিউশন তৈরি হয়েছে তখন তিনটে লিস্ট ডিভাইড করে দেওয়া আছে, তো তখন কি ইন্টারনেট ছিল? ছিল না। সো আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারনেট রিলেটেড যদি কোনো রকমের আইটেমস বা কোনো লজ বানানো হয়, সো ন্যাচুরালি দ্যাট উইল গো টু দ্য পার্লিয়ামেন্ট, ঠিক আছে? ক্লিয়ার নাজমা? চলো, come to next question. Which among the following is or are the features of a federal state? The powers of the central and state or the constituent units are clearly laid down. ভালো করে কোয়েশ্চেনটা পড়ো। Features of a federal state, okay? The powers of the central and the state or the constituent units or the governments are clearly laid down. Yes, তাই তো? Clearly laid down আছে তো? আচ্ছা, what about the next constitution? মানে I mean to say next option, it has an unwritten constitution, ঠিক না ভুল? Clear for us too, sir. Okay, okay. আরে আমি যখন ক্লিয়ার করছি সবাইকেই ক্লিয়ার করছি, কারো কোনো ডাউট থাকলে ফিল ফ্রি টু কমেন্ট, ওকে। চলো, মাথায় রাখবে রিটেন কনস্টিটিউশন, এখানে কিন্তু আনরিটেন বলেছে। রিটেন কনস্টিটিউশন ইজ ভেরি মাচ আ ফেডারেল ফিচার, ঠিক আছে? যে ফেডারেল ফিচার মানেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে এবং সেখানে একটা রিটেন কনস্টিটিউশন থাকবে, অ্যান্ড দ্যাট রিটেন কনস্টিটিউশন উইল ক্লিয়ারলি ডিফাইন্স বা ক্লিয়ারলি ডিভাইড দ্য পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, ওকে। সো এখানে আনরিটেন অপশন দিয়েছে, আনসার উইল বি অনলি ওয়ান। ক্লিয়ার? চলো, come to next question. Which schedule of the Constitution of India contains the three list? একদম বাচ্চাদের ফুল টস বল দিয়েছি, ইজি। এটা বলবো না, এটা সবাই জানে আনসার। সংযুক্তা, গুড ইভিনিং। সংযুক্তা, হ্যালো, গুড ইভিনিং। হ্যাঁ, আনরিটেন ইউকে তো আনরিটেন। তোমাকে কোয়েশ্চেনটা দেখো, which among the following are the features of a federal state? ওকে, ফেডারেল স্টেটের ফিচার
আনরিটেন কনস্টিটিউশন ইউ কেয়ার, নো ইস্যু উইথ ইট। ওকে, সবসময় খেয়াল রাখবে যে কোনো জায়গাতে যে কোনো কান্ট্রিতে যদি ফেডারেল কনস্টিটিউশন মানে ফেডারেল ফিচার্সগুলো থাকে সেটা ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে, এবং সেটা কে ডিফাইন করবে? কনস্টিটিউশন ডিফাইন করবে। এবং এই যে প্রথম দিকের কোয়েশ্চেন দেখো, ফেডারেল ফিচার ইজ আ বেসিক স্ট্রাকচার, ফেডারেলিজম ইজ আ বেসিক স্ট্রাকচার, এই কারণেই কিন্তু এটা সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে যে কনস্টিটিউশন আমাদের রিটেন, কনস্টিটিউশন দুটো গভর্নমেন্টকে ক্লিয়ার করে দিয়েছে। অতএব কেন্দ্রীয় সরকার তোমার কাছে ক্ষমতা নেই তুমি আনডিউ এনক্রোচ করবে কোথায়? স্টেট গভর্নমেন্টের এরিয়াতে। ওকে, এটা 7th schedule. Probably the last question. Which one of the following is the correct statement? A resolution passed by the Council of States under Article 249 empowering the Parliament to legislate on state subjects in national interest remains in force for a period of, already আমি আনসার করে দিয়েছি, ডিসকাশনের মধ্যেও করে দিয়েছি, আনসার বলো। 7th, yes, yes, 7th, very good. চলো নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, প্রবাবলি এটাই বোধহয় লাস্ট কোয়েশ্চেন, দেখে নি একবার। Yes, this is the last question. Which one of the following is the correct statement? A resolution passed by the Council of States, Council of States মানে as we all know Rajya Sabha, okay, under Article 249 empowering Parliament to legislate on state subjects in national interest, খেয়াল করবে in national interest কিন্তু সেটা করতে পারে, remains in force for a period of not exceeding 1 year. দেখো আমরা একটু আগে ডিসকাশন যখন করছিলাম তখনই বলে দিয়েছি। Yes, 20C, not exceeding at a time 1 year, তারপরে আবার কিন্তু রেজলিউশন পাস করাতে হবে সো দ্যাট আবার সেটাকে কন্টিনিউ করানো যেতে পারে। ওকে, কিন্তু অলওয়েজ খেয়াল রাখবে কোন আর্টিকেলের থ্রু দিয়ে করে, 249 করে। কখন করতে পারে? যদি কাউন্সিল অফ স্টেটস বা রাজ্যসভা 2/3 মেজরিটিতে, ওকে, 2/3 মেজরিটিতে পাস করিয়ে, সেটা কিন্তু সিম্পল মেজরিটি না, 2/3 মেজরিটিতে পাস করিয়ে পার্লামেন্টকে এম্পাওয়ার করে দেন অনলি পার্লামেন্ট উইল বি এবল টু ডু দিস। ওকে, চলো উইথ দিস উই এন্ড দ্য সিরিজ টুডে। মিসলেনিয়াস সার্ভিসেস এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি মজবুত করতে যুক্ত হও স্কডেমির সঙ্গে, ফাইন। ওকে, কোনো রকমে তোমাদের কোয়ারিজ থাকলে, কোনো কোয়েশ্চেন্স থাকলে, দিস আর দ্য 2 নাম্বারস যেখানে কিনা তোমরা কানেক্ট করতে পারো। ওকে, চলো, আর কোয়েশ্চেন্স কেমন ছিল, ডিসকাশনস অল ওকে? যদি কোনো রকমের কোনো কমেন্ট করার থেকে ফিল ফ্রি টু কমেন্ট। চলো, সো লেটস এন্ডিং দ্য ক্লাস। গুড ডে আহেড, থ্যাংক ইউ। প্রধান শক্তি সেই সময়ে ভারতবর্ষের সিংহাসনে মানে বসে আছে। ক্যারেক্টারিস্টিক বললাম, ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যে কথাগুলো বললাম, এটা একটা কালেকশন অফ থিংস, এটা একটা ডেফিনিশনের। মেথডের নাম অ্যালিগেশন, আর অ্যালিগেশন করবার সময় যে যে জিনিসগুলো খেয়াল রাখবো এবার সেই জায়গাগুলোকে আমি ফোকাস করি।